যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, কমছে না দুর্ভোগ। লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ধসের শঙ্কা, সোলার প্যানেল বসানোর নির্দেশনা। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি, সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের। দলের রাজনীতি সরকারে বিলীনের ধারণা নাকচ। জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ দেবে সরকার। আপাতত প্রতি উপজেলায় পাবে 2টি প্রতিষ্ঠান। সোনালী আঁশের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ। হাতুড়ি দিয়ে থেতলে দেয় মাথা মুখ, পল্লবীতে গৃহশিক্ষিকা খুনের প্রধান সন্দেহভাজন সাবলেট ভাড়াটিয়া। নিহতের হাতের মুঠিতে পাওয়া চুলের সূত্র ধরে খুনির খোঁজে পুলিশ। এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ। আলোচনায় বসবে না তেহরান, জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। এখন তো দেখা যাচ্ছে আমাদের দুই দিকে লস, এদিকে টাকাও বেশি আবার সময়ও লস। আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে ভোগাতে এখনো কমে নাই। স্বাভাবিকভাবে প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে গত মাসখানিকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময়ের গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, যে কারণে বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে। এই গাড়িগুলোর তেলটা কে দিবে? যারা এই সিস্টেমটা করছেন তারা এগুলো চিন্তা করছেন। আমি মনে করি তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই জনগণের ভোগান্তি হয়েছে। সবশেষ দৈনিক ডিজেল সরবরাহ নেমে আসে 11,000 মেট্রিক টনের ঘরে। এখন 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন করার নির্দেশনা দিয়েছে বিপিসি। একই হারে বাড়বে পেট্রোল সরবরাহ। এতে দৈনিক বিক্রি ছাড়াবে 1,500 মেট্রিক টন। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হবে 1,422 মেট্রিক টন। এতে ধীরে ধীরে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি কমার আশায় সরকার। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 10-20% বাড়াইছে, এটা একটা আমি মনে করি শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ভোগান্তির চিত্র। আর এই অবস্থার অবসানে সরবরাহ ব্যবস্থা আরও গ্রাহক বান্ধব করার দাবি জানাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা ভোক্তারা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল সংকটের সবশেষ খবর জানাতে দিনাজপুরে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃদ্ধি হলেও কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু কোনো অবস্থায় কমছে না, দিনে দিনে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে কিন্তু আপনার শত শত মোটর সাইকেল এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তারা এক তীর্থের কাকের মতো যারা কিছু তেল নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি যে ভোগান্তির সঙ্গে আরেকটি যোগ হয়েছে, হঠাৎ করে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তেল দেওয়া কিন্তু এখানে বন্ধ রয়েছে। এখানে আজকে শুধু পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা যেটা অভিযোগ পেয়েছি, এখানে যারা মোটর সাইকেল নিয়ে এখানে তেল নিতে আসছেন তারা বলছেন যে এখানে শুধু আজকে পেট্রোল দেওয়া হচ্ছে এবং শুধু দিনাজপুরে শহরের 9টি পেট্রোল পাম্প আছে। আমরা জেনেছি মাত্র 2টি পেট্রোল পাম্পে কিন্তু আমরা তেল দেওয়া হচ্ছে। এই যে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু কোনো অবস্থায় তাদের পিছু ছাড়ছে না। বিশেষ করে দিনাজপুর শহরে কিন্তু এখন পর্যন্ত যে ফুয়েল কার্ড যেটা জেলা প্রশাসন দেওয়ার কথা এখন কিন্তু দেওয়া হয়নি। এই কারণে কিন্তু আরো ভোগান্তি কিন্তু আরো বেশি বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা যেটা বলছেন যে তাদের প্রয়োজনের তুলনায়
তুলনায় তাদের যে তেলটা দেওয়া হচ্ছে সেখানে তারা পাচ্ছেন না, এবং সপ্তাহে তারা 2 দিন বা 3 দিন মাত্র তেল পাচ্ছেন। এই কারণে ভোগান্তিটা আরও তারা বেশি বেড়েছে। এবং এখানে আমরা দেখছি যে সরকারি পর্যায়ে বা জেলা প্রশাসন পর্যায়ে যে ধরনের আপনার বিধিমালা আরোপ করা হয়েছে সেটা কিন্তু অনেক অংশে কিন্তু আমার মানা হচ্ছে না। বিশেষ করে যারা প্রশাসনের লোকজন আছে তাদের প্রতি আপনার স্বজন প্রীতির অভিযোগ নিয়ে এসেছেন এই যারা এখানে তেল নিতে এসেছেন। আমরা দেখছি যে এখানে মোটর সাইকেল তেল নেওয়ার পাশাপাশি কিন্তু আপনার পাশে আপনার কার এবং যানবাহন দাঁড়িয়েছেন, যে এখানে যেটা বলা আছে 10টি মোটর সাইকেল তেল নেওয়ার পরে একটি কারকে তারা তেল দিবেন। কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আপনার কবে শেষ হবে এই অপেক্ষায় রয়েছেন এখানকার যারা আপনার তেল নিতে আসা মানুষজন। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। যুক্ত ছিলাম দিনাজপুরে। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি সংকটে ভুগতে থাকা গার্মেন্টস শিল্পের উৎপাদন ধস ঠেকাতে প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এক্ষেত্রে 5% সুদের ঋণের যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি সার্ভিস ফিতেও 50% মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে 5 থেকে 5.5% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি 50% মওকুফ করা হচ্ছে। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা ইউজ করতে পারি। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে 4000-এর বেশি। এছাড়া 8টি ইপিজেডে আরও অন্তত 600 গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 40 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 টাকা বাড়িয়ে এবার 36 টাকা প্রতি কেজি ধান সংগ্রহ করবে সরকার। 1 টাকা কমিয়ে সেদ্ধ চাল 49, আতপ চাল 48 এবং গম 36 টাকা কেজিতে সংগ্রহ করবে। সকালে সচিবালয়ে খাদ্য কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, 3 মে থেকে ধান ও 15 থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। 3 মে থেকে আমরা কালেকশন শুরু করব আর 31 আগস্ট পর্যন্ত এটা চলবে। তো গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো নয়, অভ্যন্তরীণ প্রকিউরমেন্ট সেটা অনেকটা আমদানি থাকে, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দলীয় রাজনীতি সরকারে বিলীন হওয়ার ধারণা একেবারেই ঠিক নয়। ইমরুল ইহসানের রিপোর্ট। নির্বাচিত মাননীয় সদস্য, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। মানুষের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানকার ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন
আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করবো, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না। তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলোর বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দিবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রুট নিয়ে উত্তরের 2 জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্ব। রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার গাড়ি চলাচল, ভোগান্তিতে যাত্রীরা। জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করবে সরকার। প্রথম মাসে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে এ পণ্য। সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে একথা জানান উপদেষ্টা মাহদি আমিন। আরও জানান, প্রাথমিকভাবে প্রতি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, 3 মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় ও ব্যয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। প্রথম মাসে অন্ততপক্ষে 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ব্যাগ, 1 লক্ষের অধিক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে দিতে পারি স্কুল ড্রেস। লার্নিং শুরু হয় এখান থেকে। এই পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো যে সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। 5ম দিনের হজ যাত্রার খবর জানাতে আশকোনা হাজি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। 5ম দিনের যে হজ যাত্রা সেটি আমরা দেখছিলাম সকাল থেকে বেশ ভালোভাবে কিন্তু সম্পন্ন হচ্ছিল। বিশেষ করে যে সকাল থেকে হাজিদের ভিড় থাকলেও আমরা তেমন কোনো চাপ কিন্তু দেখিনি। আর বিশেষ করে এখানকার যে ভেতরের হাজি ক্যাম্পের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে আর কি যে হাজিদের যে ভিড় সেটি নিয়ন্ত্রণ করছিলেন, এবং যে ইমিগ্রেশন থেকে শুরু করে যে প্রক্রিয়াগুলো রয়েছে প্রতিটি ধাপ আমরা দেখেছি খুব সুন্দরভাবে সম্পন্ন করে কিন্তু হাজিরা তাদের যে যার ফ্লাইট অনুযায়ী কিন্তু তারা এখান থেকে রওনা হচ্ছিলেন। একটু জানিয়ে রাখি, বুধবারের প্রথম ফ্লাইটটি কিন্তু ছেড়ে গেছে রাত 12:25 এবং এখন পর্যন্ত সকাল 11:25 সর্বশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার পরে কিন্তু 4টি ফ্লাইট ছেড়ে গেছে। আজকে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সর্বমোট আমরা দেখেছি যে 11টি ফ্লাইট কিন্তু এখান থেকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং আজ মোট 4521 জন হজ যাত্রী কিন্তু ঢাকা ছেড়ে যাবেন। একটু জানিয়ে রাখি যে আসলে যে 17 এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের পর 18 এপ্রিল থেকে কিন্তু এই হজ যাত্রা শুরু হয়, এবং যে 5 দিনে আসলে আজকের হিসেব যদি আমরা বাদ দিই মঙ্গলবার পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মোট 23,856 জন হজযাত্রী কিন্তু সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন। আর একটু জানিয়ে রাখি যে আসলে এখানকার পরিস্থিতি আমরা সব স্বাভাবিক দেখতে পেলেও সকালে একটি ঘটনা কিন্তু এখানে অনাকাঙ্ক্ষিত ঘটেছে। সেই ঘটনাটা একটু বলে রাখি যে একজন হজযাত্রী কিন্তু ব্যাগ থেকে বেশ কিছু টাকা কিন্তু চুরি হয়েছে, যে তার যে দাবি অনুযায়ী কিন্তু তিনি 2200 রিয়াল এবং 10,000 টাকার মতো কিছু টাকা সেখানে ছিল। তার যে পাসপোর্ট এবং ভিসা সহ আনুষঙ্গিক কাগজপত্র ঠিক থাকলেও কিন্তু আমরা দেখেছি যে তার যে যত টাকা পয়সা ছিল সেগুলো কিন্তু আসলে চুরি হয়ে
হয়ে গেছে। তো এই বিষয়টি আমরা এখানকার যিনি পরিচালক রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে চোরকে শনাক্ত করা হয়েছে, তাকে যে ধরার ব্যাপারে প্রক্রিয়া চলছে এবং এই বিষয়টি আসলে কিভাবে ঘটলো এত কড়া নিরাপত্তার মধ্যে সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং এই যে হজ যাত্রা সেটি কিন্তু 21 মে পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে হাজি ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ খবর। যুক্ত ছিল মাসকোনা হাজি ক্যাম্পে। রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে মাথা ও মুখ থেতলে নির্মমভাবে হত্যা করা হয় গৃহশিক্ষিকা ফিরোজা খানম জ্যোৎস্নাকে। নিহতের মুষ্টি থেকে উদ্ধার করা হয় কালো লম্বা চুল। এর সূত্র ধরেই খুনিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাবলেট সহ জ্যোৎস্নার ফ্ল্যাটের বসবাসকারীরাই এখন সন্দেহের তালিকায়। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্লবী 12-8 নম্বর রোডের গাজী মঞ্জিলে ভাড়া থাকতেন গৃহশিক্ষিকা ফিরোজা খানম জ্যোৎস্না। 10 বছর ধরে একাই থাকতেন তিনি। 3 রুমের ফ্ল্যাটে 2 রুম দিয়েছিলেন সাবলেট। বৃহস্পতিবার রাত 10টায় বাসায় ঢুকেছিলেন জ্যোৎস্না। পরদিন সকাল 10টায় তার বাসার দারোয়ান দরজা খোলা দেখে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। তো নেড়ে দেখে আমার একবার হয়ে গেল, তাড়াতাড়ি করে দেখা ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়ারা বলছেন নিজের নাম সালমা বলে পরিচয় দিতেন জ্যোৎস্না। স্বামী ও সন্তান আছে বলেও জানিয়েছিলেন তিনি। আমার হাজবেন্ড হচ্ছে কর্নেল তাহের, ওনার ছেলে মেয়ে বুয়েটে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদেরকে দেখিও নাই, কোনো আত্মীয় বা কাউকে কখনো আসতেও দেখিনি। নিহতের মুষ্টিবদ্ধ হাতে ছিল চুল, সেই চুল ধরেই এগিয়ে চলছে পুলিশের তদন্ত। বাসার সাবলেট এবং তার উল্টা পাশে যারা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সিনিয়র অফিসার সহকারে। আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে, মোবাইলের বিষয় এবং অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে আমরা অ্যানালাইসিস করতেছি এবং দেখতেছি এর উচ্চ আছে কিনা। পুলিশ জানিয়েছে ভবনটির সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। হত্যার 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। যিনি মারা গেছেন তার মুষ্টিতে ছিল কিছু চুল, এটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্লু। এই চুল থেকেই কি অপরাধী শনাক্ত হবে নাকি অধরাই থেকে যাবে সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল। নজিরবিহীন নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবার বাণিজ্যের সংবাদ। ডিজেল সংকটে নাকাল নাটোরের কৃষিখাত। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও মানছে না পেট্রোল পাম্প। এ অবস্থায় হুমকির মুখে ফসল উৎপাদন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বীজ বপন করা হলেও জ্বালানির অভাবে জমিতে বন্ধ সেচ কাজ। ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চলমান জ্বালানি সংকটে বিপর্যস্ত নাটোরের শত শত কৃষক। সেচের অভাবে ব্যাহত কৃষিকাজ। জমি থাকলেও ফসল নেই। এতে সেচ দিতে লাগি তেল ফুরা গেছে, এখন তেলের অভাবে সেচ দিতে পারতেছি না। পাম্পে গেলে কৃষি কার্ড লাগবে, এ লাগবে ওই লাগবে, বিভিন্ন রকম ভ্যান তারা। প্রতিদিনই জ্বালানি তেল নিতে পরিবহন চালকদের পাশাপাশি লাইনে দাঁড়ান কৃষকরা। তাদের অভিযোগ চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ধান কেবল ফুলে বাড়াচ্ছে, পুড়িয়ে যাওয়ার অবস্থা জমি। এখন তেল দিতে যাচ্ছি, তেল দিতে চাচ্ছে না, করছে দেরি হবে, মেলা দেরি হবে। তেল পাচ্ছি না, সেই দূর দূরান্ত থেকে এখানে নাটোরে আসছি। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হলেও অনেক পাম্পে মানা হচ্ছে না এই নিয়ম। আসলে এখানে লোকের সংকটের কারণে আপনার ডিজেলগুলো ডিস্ট্রিবিউশন করতে একটু সমস্যা হয়েছে। গ্রামগঞ্জে ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছে তেল পাচ্ছে না, না কারণ আমরা জানতে পারছি না। এজন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা তদন্ত করেন এই তেল কোথায় যাচ্ছে। কৃষি বিভাগ জানায় জেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি ২৯,২০০ ডিজেল চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী সব ধরনের পরিবহন। নাটোর রুট ব্যবহার করে কোনো বাস যেতে দেয়া হচ্ছে না, তবে ঢাকা থেকে ফিরতি পথের গাড়িগুলো আসতে পারছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়লেও ইরানি বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফর। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি যুদ্ধ আখ্যা দিয়ে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এর মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল
রেল অবকাঠামো সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল বুধবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সড়ক ও মহাসড়কে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গে মোট 294টি আসনের মধ্যে বৃহস্পতিবার ভোট হবে 152টি আসনে। লা লিগার খবর, 2 ম্যাচ পর জয় ফিরল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, ভিনি জুনিয়রের গোলে দেপোর্তিভো আলাভেসকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল। অবনমন অঞ্চলে থাকা আলাভেস দারুণ লড়াই করে, তবে 30 মিনিটে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। বক্সের বাইরে থেকে নেয়া কিলিয়ান এমবাপ্পের শট ডিফ্লেকশনের দিক পরিবর্তন করে জালে জড়ায়। 2 মাসেরও বেশি সময় পর লা লিগায় গোল পেলেন ফ্রেঞ্চ তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের যোগ করা সময়ে টনি মার্টিনেস 1 গোল শোধ করলেও রিয়ালের জয়ে তা বাধা হতে পারেনি। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার থেকে 6 পয়েন্ট পিছিয়ে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। সরবরাহ বাড়ালেও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, কমছে না দুর্ভোগ। লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ধসের শঙ্কা, সোলার প্যানেল বসানোর নির্দেশনা। কেজিতে 2 টাকা বাড়িয়ে 36 টাকায় ধান কিনবে সরকার। 1 টাকা কমিয়ে সেদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু 3 মে। সব মিলে লক্ষ্যমাত্রা 18.5 লাখ মেট্রিক টন। জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ দেবে সরকার। আপাতত প্রতি উপজেলায় পাবে 2টি প্রতিষ্ঠান। সোনালী আঁশের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ অর্জিতা। খেলার সময় না আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।